This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সরাসরি নজর রাখবো বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু অধিকারী। গত কয়েক বছরে অভয়াকাণ্ড সহ আপনাদের কালকে মুখ্যমন্ত্রী বলেছে এসএসসি অটোনমাস বডি। মুখ্যমন্ত্রী কি জানেন যে 2013 সালে ব্রাত্য বসুর কাছ থেকে দপ্তরটা যখন পার্থ চ্যাটার্জিকে দিলেন এবং চিত্তরঞ্জন মণ্ডলকে অধ্যাপক চিত্তরঞ্জন মণ্ডলকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান থেকে সরানো হলো একটা সৎ মানুষকে, তারপরে এই পার্থ চ্যাটার্জি এসএসসির অটোনমিটা খতম করেছে। এসকে সিনহা রিটায়ার্ড অফিসারের নেতৃত্বে একটা কমিটি তৈরি করেছিল, যে কমিটির কাজ পার্থ চ্যাটার্জির মাসদ্রনির বাড়ি থেকে করা হতো। মুখ্যমন্ত্রী কি জানেন তার হোম পার দপ্তর থেকে নিয়োগ করা ওএসডি এবং পিএস টু এডুকেশন মিনিস্টার? আমরা অবশ্যই কালক্ষেপ করব না, কিন্তু তার আগে আমাদের কিছু লিগ্যাল ক্ল্যারিফিকেশান নিতে হবে এবং মূল ব্যাপারটা মাথায় রাখতে হবে যে এই যে প্রক্রিয়াটা হবে সেটাতে অনারেবল সুপ্রিম কোর্ট যারা হয়তো নট স্পেসিফিক্যালি টেন্টেড, যেটা উনি লিখেছেন, তাদের ফেয়ারনেসের তাদের প্রতি ফেয়ারনেসের কথা বজায় রেখে তাদের কিছু ছাড় দিয়ে বয়সের কথা বলেছেন, ছাড় দিয়ে তাদের নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ যাতে তারা পান সেটা দেখবার জন্য বলেছেন এবং সেটা আমাদের কমপ্লাই করতে হবে। এখন আমাদের যে সংশয় দু একটা আছে, অবশ্যই আমাদের আরও এই সপ্তাহান্তে আইনি পরামর্শ নিতে হবে। যদি সেটা আইনি পরামর্শটা আমাদের আইনজ্ঞের সঙ্গে কথা বলেই মিটে যায় ভালো, হতে পারে যে মহামান্য আদালতের কাছেও একটা ক্ল্যারিফিকেশান চাইতে হতে পারে, সেটা আমি এখন কিছু বলতে পারবো না। মোট কথা লিগ্যাল ক্ল্যারিফিকেশান না নিয়ে আমরা পদক্ষেপ গ্রহণটা সেভাবে করতে পারবো না। আমরা প্রাথমিক প্রস্তুতি নিয়ে রাখছি। আপনারা যখন এসেছেন তখন আমরা একটা মিটিংও করছিলাম আমাদের যারা আছেন সহকর্মী তাদের সঙ্গে, যে আমি বলেও রেখেছি যে তাদের একটা প্রস্তুত থাকতে হবে যে খুব দ্রুত, হয়তো এক সপ্তাহের মধ্যে, হয়তো 2 সপ্তাহের মধ্যে একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে বেশ আগামী কিছুদিন কাজকর্ম করতে হবে। মোটামুটি কী ধরনের কাজ করতে হবে যে কোনো নিয়োগ প্রক্রিয়াতেই, সে মানে আইনটা যাই হোক না কেন, যে কোনো নিয়োগ প্রক্রিয়াতে কিছু কাজ করতে হয়, সেই রকম কাজ করতে হবে। তা এইটাই হচ্ছে আমার আজকের বার্তা, যে আমরা অনারেবল সুপ্রিম কোর্টের রায়টা পেয়েছি, অবশ্যই পেয়েছি, সবাই পেয়েছেন। আমরা সরকারের থেকে একটা চিঠি পেয়েছি, আমরা কমপ্লায়েন্সের দিকে অবশ্যই যাচ্ছি। কিছু লিগ্যাল ক্ল্যারিফিকেশানের প্রয়োজন আছে এবং আমাদের যেটা আর কি ফর দ্য ডিজার্ভিং ক্যান্ডিডেটস যে ফেয়ারনেস দেখানোর কথা অনারেবল সুপ্রিম কোর্ট বলেছেন, সেটাও আমাদের মাথায় থাকবে এবং আমরা একটা নিয়োগ প্রক্রিয়ার দিকে নিশ্চয়ই যাব, সাবজেক্ট টু সিকিং অর অবটেইনিং সাম লিগ্যাল ক্ল্যারিফিকেশানস। এইটা হচ্ছে আমার আজকের বক্তব্যের সারমর্ম। খুব বেশি প্রশ্নের হয়তো জবাব দিতে পারবো না, যা বললাম তার বাইরে, কারণ ওই ক্ল্যারিফিকেশান না পাওয়া অবধি কিছু বলাটা হয়তো ঠিক হবে না। তবুও যদি আপনাদের দু একটা কিছু বলবার থাকে বলুন, আমি সেটা বলেইছি যে খুব সংক্ষিপ্ত প্রেস কনফারেন্স। সংশয় ধরুন, এটা খুব স্বাভাবিক প্রশ্ন যে কারা অংশগ্রহণ করবেন, এটা কি সম্পূর্ণভাবে সবাই করবেন নাকি এটা যে পুরনো যারা আছেন তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা তো একটা সংশয়ের কথা। না, টেন্টেডরা তো হয়তো করতে পারবেন না, সবই জানবার ব্যাপার আছে, কারণ রায়ের যে বয়ান তা থেকে স্পষ্ট করে বারণ করে দেওয়া নেই, আবার কিছু ছাড়ের কথা আনটেন্টেডদের জন্য বলা আছে। সুতরাং এই সবই খুবই আমাদের কাছে এখনও পর্যন্ত একদম 100% স্পষ্ট নয়, আমরা সেগুলো জানতে চাইব। এটা মূল একটা সংশয়ের জায়গা। অবশ্যই বলছি, একটা প্রশ্ন বারবার উঠছে যে স্কুল সার্ভিস কমিশন এই যে অযোগ্য এই তালিকাটা ঠিক মতো দিতে পারে,
এবং এর জন্যই আজকে এই পরিণাম। না, বারে বারে উঠলেও এটা আপনাকে একটা অনুরোধ করব, আপনি এই রায়ের প্যারাগ্রাফ 23, প্যারাগ্রাফ 28টা ভালো করে পড়বেন, পড়ে আরেকবার আমার সঙ্গে কথা বলবেন। আজকে আমি এটা নিয়ে আলোচনা করব না, কারণ আজকে সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যা বিশ্লেষণ করতে কমিশন কি দিয়েছে কি দেয়নি সেটা সবার কাছে আছে, এই সব তথ্য আপনাদের কাছেও আছে। এই রায়ের মধ্যে অনেক তথ্য আছে যেটা কমিশন দিয়েছেন। সুতরাং আপনি যেটা বলছেন সেটাকে আমি মেনে নিতে পারছি না। আপনি ভালো করে 23 নম্বর প্যারাগ্রাফ, 28 নম্বর প্যারাগ্রাফ পড়বেন, আরও পড়বেন খুঁটিয়ে, তাহলে হয়তো আপনার প্রশ্ন সেটা ওটা অন্য কারণ। উনি অন্য কারণের কথা বলেছেন, কারণ নিয়ে আলোচনা আমি করছি না, কিন্তু উনি ভিন্ন কারণের কথা বলেছেন, সেটা পড়ে দেবেন। একটু 28 নম্বর প্যারাগ্রাফটা পড়বেন, আমার মনে হয় স্পষ্ট। হ্যাঁ, তাদের সুযোগ দিয়েছেন। আচ্ছা, এইটা একটু বলি যে ধরুন কেউ যদি অন্য চাকরি থেকে এসে থাকেন, সেই তথ্য সম্পূর্ণভাবে আমাদের কাছে এই মুহূর্তে আছে কিনা বলা মুশকিল আমাদের ডেটাবেসে। যে এক্সিস্টিং, ধরুন আজকে কোনো স্কুল থেকে যদি আমাদের এখানে আসেন, হয়তো সেই তথ্য আমাদের কাছে থাকবে, একটা সরকারি স্কুল থেকে এসছেন। কিন্তু যদি অন্য কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে কেউ আসেন, হতে পারে সেই তথ্য আমাদের কাছে নেই, থাকার কথা নয়। এটা যিনি প্রার্থী, যিনি চাকরিরত, আজকে তার চাকরি নেই, এটা তার পক্ষেই জানা সম্ভব যে আমি কোনো একটা সরকারি দপ্তর থেকে এখানে এসেছি। সুতরাং নিশ্চয়ই তিনি আবেদন করবেন, আমাদের থ্রু দিয়ে আবেদন করতে হবে এরকম তো নয়। সুতরাং তিনি আবেদন করবেন, আমি এই রায়ের জন্য আমার স্কুল সার্ভিস কমিশনের এই চাকরিটা আমার আজকে নেই, আমি ফিরে যেতে চাই, মহামান্য শীর্ষ আদালতের এই রায়টা তার সমর্থনে আছে। তো সেটা দেখিয়ে ওই সংশ্লিষ্ট দপ্তরের কর্তব্য তাকে নিয়োগ করা। একটা সময় সীমাও বোধহয় আছে 3 মাস। 3 মাসের মধ্যে তিনি ফেরত যাবেন এবং প্রয়োজনে সুপারনিউমারি পোস্টও ক্রিয়েট করতে হতে পারে। এবং যে লিপস অ্যান্ড বাউন্সের চেক পাওয়ার এখনও অভিষেক ব্যানার্জির কাছে আছে, অতএব প্রমাণিত মুখ্যমন্ত্রীর পরিবার এই চুরি দুর্নীতি 700 কোটি টাকা 6000 চাকরি বেচার ক্ষেত্রে 6000-এর কাছেই টাকা নেয়নি, 700-800 তৃণমূলের নেতা পেয়েছেন, যার মধ্যে এমএলএদের মেয়ে ছেলে আত্মীয় স্বজন জেলা পরিষদ কাউন্সিলর আছে। এর আগে আমরা একটা গ্যালারি করেছিলাম বিধানসভায়, আবারও গ্যালারি করে তাদের ছবি প্রকাশ করব, কোন কোন নেতা নেত্রী এমএলএ এমপির আত্মীয়রা পেয়েছেন। বাকি চাকরি বেচা হয়েছে। তাই আমি যাদের ওএমআর ঠিক আছে তাদের ক্ষেত্রে আবেদন করব যে আপনাদের উচিত ন্যাচারাল জাস্টিসের জন্য ইন্ডিভিজুয়াল রিট সুপ্রিম কোর্টে করে আপনাদের আরেকটা আইনি চেষ্টা করা। আমি গতকালও বলেছি, আজও বলছি, ভারতীয় জনতা পার্টির সরকার 10 মাস পরে বাংলার মানুষ তৈরি করবে। আমরা যোগ্যদের তালিকা বের করে সেই যোগ্যদের নিয়ে, যোগ্য তালিকা নিয়ে তাদেরকে আইনি লড়াই করে তাদের চাকরি ফেরত পাওয়ার কথা বলবো। 3 মাসের ডেডলাইনের বিষয় নেই, অর্থাৎ এই মুহূর্তে যোগ্যদের চিন্তিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। এবং আমি উচ্চতর আদালত থেকে সবাইকে অনুরোধ করব যে এই প্রায় 18,000 যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, এটা দেখার দায়িত্ব আমাদের। কোনো যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী মিডিয়ার সামনে কাঁদছিলেন এবং বলছিলেন আমাদের সামাজিক সম্মান নষ্ট হলো। আমি আপনাদের বলছি, আমি 2,33,27,000 মানুষের প্রতিনিধি হিসেবে বলছি, এই মহতী বিধানসভার সামনে দাঁড়িয়ে বলছি, আমার একাধিক এমএলএকে সাথে নিয়ে বলছি, আপনারা যোগ্য, এটা 44 নম্বর প্যারাতে বলে যাওয়া হয়েছে।
কাদের চাকরি বাতিল হবে তাদের কারো তালিকা প্রকাশ না করলেও সুপ্রিম কোর্ট 3-4টি বিষয় বলেছেন। তাতে 1 নম্বর হচ্ছে যে ওএমআর পুড়িয়ে দিয়েছিল পার্থ চ্যাটার্জি, এসপি সিনহা, সুবীরেশ বাবুরা, সেই মনীষ জৈনরা, সেটাকে সিবিআইর যে সিট হয়েছিল তারা একটা এক্সট্রাঅর্ডিনারি গুড জব করেছে এক্ষেত্রে। সেই সিট সেই সমস্ত গাজিয়াবাদ থেকে পুনরায় ওএমআর বের করেছেন। তাতে সুপ্রিম কোর্ট পরিষ্কার 44 প্যারাতে বলেছে ওএমআরে যাদের নাম্বার টেম্পারিং করা হয়েছে কেবলমাত্র তাদের চাকরি বাতিল করতে হবে। তালিকাটা এসএসসি রাজ্য সরকার পরিচালিত, তাকে ঠিক করতে হবে যেহেতু কোর্টে দেয়নি। এবং প্যানেলের মেয়াদের পরে একটা প্যানেলের মেয়াদ থাকে, এসএসসির রুলস ভায়োলেশন হয়েছে। এই মেয়াদের পরে যে 2000 জন কোভিডের সময় নিয়োগ হয়েছে, 2020 সালে বিকাশ ভবনে লুকিয়ে লুকিয়ে ইন্টারভিউ করে নিয়োগ করা হয়েছে, সেই তাদেরকে বাতিল করার জন্য বলা হয়েছে। এমন 3-4টি পয়েন্ট তারা দিয়েছেন। তাই যোগ্যদের ক্ষেত্রে আমি মনে করি কোনো সময়সীমা নেই, তাদের চিন্তার এই মুহূর্তে কোনো কারণ নেই। তাদের সুপ্রিম কোর্টে ইন্ডিভিজুয়াল রিট করার অ্যাম্পেল স্কোপ রয়েছে, অতএব তাদের সঙ্গে বাংলা আছে। আপনারা মেধাযুক্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, আপনারা এতটুকু মাথা নত করবেন না। সুপ্রিম কোর্টের অর্ডারে রাজ্য সরকারের অসহযোগিতার কথা বলা হয়েছে, 17 দফা করাপশনের কথা বলা হয়েছে, 17 টাইপ অফ ম্যাল প্র্যাকটিসেস হ্যাপেন রিগার্ডিং দিস রিক্রুটমেন্ট, এটা বলা হয়েছে। আমরা সবাই চাকরি যাক, এটা কারোর চাইনি, চাইব না, অযোগ্য ছাড়া। কিন্তু আমরা সবাই 2022 সালের 5ই মে মমতা ব্যানার্জির সভাপতিত্বে যে অতিরিক্ত শূন্যপদ তৈরির রেজুলেশন ক্যাবিনেট করেছিল, সেই ক্যাবিনেটকে জেলে দেখতে চাই। 3000 চাকরি রিক্রুটমেন্টের জন্য যদি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ওম প্রকাশ চৌটালাকে 5 বছর তিহার জেলে কাটাতে হয়, 2022-এ 5ই মে তদানীন্তন ক্যাবিনেট মিটিংয়ে উপস্থিত থাকা সব মন্ত্রী এবং হরিকৃষ্ণ দ্বিবেদী চিফ সেক্রেটারি, এডুকেশন সেক্রেটারি মনীষ জৈন, ফিনান্স সেক্রেটারি তদানীন্তন মনোজ পন্ত, এদেরকে জেলে দেখতে চায় বাংলা। এবং ডিভিশন বেঞ্চ হাইকোর্ট এই পয়েন্টে, সুপার নিউমেরারি পয়েন্টে সিবিআই তদন্তর নির্দেশ দিয়েছিল। এরা আলাদা করে পিটিশন করে আগের সিজিআইয়ের কাছ থেকে স্টে লাগিয়েছিল। এই স্টে ভ্যাকেট করে, যেহেতু হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ম্যাক্সিমাম পয়েন্টকে আপহোল্ড করেছে সুপ্রিম কোর্ট গতকাল, আমরা চাই অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্ট, তাকেও আগামী 8 তারিখে যে হিয়ারিং আছে এটা করতে হবে। কারণ 44 প্যারা, আবার বলছি, 3rd টাইম রিপিট করছি, সেখানে ক্লিয়ারলি বলা আছে এই করাপশান প্রাতিষ্ঠানিক করাপশান, প্রতিষ্ঠান থেকে করা হয়েছে। এই করাপশান কোনো ইন্ডিভিজুয়ালের করাপশান নয়, এই করাপশান চোর মমতার নেতৃত্বে, চোর তৃণমূল কংগ্রেস সরকার, তারা এই করাপশানের দায়ী, একথা স্বর্ণাক্ষরে এই ঐতিহাসিক জাজমেন্টে লিখে দেওয়া হয়েছে। তাই সবাই প্রে করুন ভগবানের কাছে এই পাপ যাতে জেলে যায়। মমতা নামক এই চোর এবং পাপ, এই ঘৃণিত মুখ্যমন্ত্রীর চেয়ার আজকে বাংলাকে সর্বনাশ করেছেন। শুধু এক্ষেত্রে নয়,
113টা অবৈধ ওবিসি গ্রুপকে, যার মধ্যে 109টা মুসলমান, তাদেরকে ওবিসি করতে গিয়ে 10 লক্ষ সার্টিফিকেট বাতিল। পুনরায় সার্ভে হয়েও কোনো লাভ হবে না। 15ই জুলাই ডেট আছে আবার। এক্ষেত্রেও পথে বসালেন 10 লক্ষ মুসলিম যুবক যুবতীকে এবং বঞ্চিত করলেন প্রকৃত হিন্দু ওবিসিদেরকে। এরও পাপ আপনাকে ভুগতে হবে। আর থার্ড পয়েন্ট, আমরা আশাবাদী যে গতি প্রকৃতিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আচার্য ভবনের সামনে ছবি দেখাচ্ছি। আমাদের রিপোর্টার সুপ্রিয় সেখান থেকে রয়েছে। এই মুহূর্তে কি পরিস্থিতি সুপ্রিয়? দেখো, বিজেপি যুব মোর্চার তরফ থেকে বারাসাত সাংগঠনিক জেলার যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আচার্য ভবনের দিকে এগোনোর চেষ্টা করছিল এবং সেই সময় পুলিশ তাদের বিধাননগর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী তাদের পথ আটকায় এবং তারপরেই আচার্য সদন থেকে কিছুটা দূরেই রাস্তার উপরে বসে যুব মোর্চার যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু স্লোগান শাউটিং দিচ্ছে। র্যাব থেকে শুরু করে বিশাল পুলিশ বাহিনী, এমনকি মহিলা পুলিশ এই মুহূর্তে যারা যুব মোর্চার সদস্যরা যারা আচার্য সদনের দিকে এগোনোর চেষ্টা করছিলেন তাদেরকে আটকায়। এবং শুধুমাত্র এই প্রথমবার নয়, করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে শুরু হওয়ার পর দুবার পুলিশি বাধার মুখে পড়ে বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরপথে তারা আচার্য সদনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তারপর আচার্য সদনের কাছে আসার পরেই ঠিক যে জায়গাতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিজেপি যুব মোর্চার সদস্যরা দাঁড়িয়ে রয়েছেন, এখানেই কিন্তু পুলিশ তাদের আটকায়, গার্ডরেল দিয়ে ব্যারিকেড করে যুব মোর্চার সদস্যদের আটকানো হয়। এবং সেক্ষেত্রে বিজেপি যুব মোর্চার তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে চাকরিহারা অর্থাৎ 26,000 যে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের যে গোটা 2016 এসএসসির প্যানেল বাতিল হয়েছে, সেই চাকরিহারাদের মধ্যে যারা যোগ্যরা রয়েছেন তাদের পাশে দাঁড়াতেই কিন্তু তাদের এই আজ কর্মসূচি। এবং সেই জায়গা থেকে এসএসসি যারা দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেই কিন্তু তারা মূলত আজকের এই কর্মসূচি নিয়েছেন এবং সেই কর্মসূচি একেবারে আচার্য সদনের কাছাকাছি পৌঁছতেই তাদের পথ আটকায় পুলিশ এবং পুলিশের বাধার মুখে পড়ে রাস্তার উপরে বসে বিজেপি যুব মোর্চার যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু স্লোগান শাউটিং করতে থাকেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছেন, মহিলা পুলিশ থেকে শুরু করে র্যাপের বাহিনী রয়েছে, কোনোভাবেই যাতে আচার্য সদনের কাছে পৌঁছতে না পারে বিজেপি যুব মোর্চার সদস্যরা সেদিকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে যারা যুব মোর্চার সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে। তার জন্য যোগ্য 21,000 কাজকে বঞ্চিত হলো। এর দায়ভার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে, এই দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে, এর দায়ভার শিক্ষামন্ত্রীকে নিতে হবে, এই দায়ভার সমগ্র তৃণমূল কংগ্রেসকে নিতে হবে। তাই আমরা মুখ্যমন্ত্রী তাই আমরা এখন অনেকক্ষণ হেজিটেশন করেছি। এটা একটা কমপ্লেক্স, আমাদের এর মধ্যে আর হেজিটেশন করাটা ভালো দেখায় না। সুস্থ মানুষরা এটাকে সঠিক নেয় না। তার জন্যে আজকে এই জনগণের কাছে আমরা এই যে রাজ্য সরকার যে চোর তার প্রমাণটা সামনে এনে দেওয়ার পর এনাদের উপর ছেড়ে দিলাম যে এনারা আগামী দিন আবার রাস্তায় নেবে, এই সরকারকে ছিচি জানায় কিনা। আমাদের আন্দোলন চলবে। তৃণমূলের দুর্নীতির জন্য বাংলায় সরকারি স্কুলগুলির সর্বনাশ, শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে অসংখ্য পড়ুয়া। প্রায় 26,000 চাকরি বাতিলের জন্য তৃণমূল সরকারকে দায়ী করে প্রধানমন্ত্রীকে চিঠি পুরুলিয়া বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর। অবশ্যই সেদিকে আমি নজর রাখবো, কিন্তু তার পাশাপাশি এই মুহূর্তে আমাদের নজর রাখতে হচ্ছে আচার্য সদনের সামনে। আমাদের প্রতিনিধি সুপ্রিয় সেখান থেকে রয়েছে। এখন কি পরিস্থিতি আয়ত্তে এসছে সুপ্রিয়? দেখো, এই মুহূর্তে ইতিমধ্যেই কিন্তু পরিস্থিতি বেশ খানিকটা নিয়ন্ত্রণে আসলেও এখনও পর্যন্ত বিশাল সংখ্যক পুলিশ বাহিনী, দেখতেই পাচ্ছে আমার ক্যামেরা পার্সন পিকু দেখাচ্ছে যে বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক থেকে শুরু করে মহিলা পুলিশ এমনকি র্যাফের বাহিনী এখানে কিন্তু এখনও ডিপ্লয় করা রয়েছে যাতে নতুন করে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। তার কারণ আচার্য সদন অর্থাৎ এসএসসি ভবন অভিযান বিজেপি যুব মোর্চার তরফ থেকে করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে শুরু হওয়ার পর সেই মিছিল বিভিন্ন পথ ঘুরে কিন্তু ঠিক একেবারে আচার্য সদনের কাছে যখন এসে পৌঁছয় অর্থাৎ এসএসসি ভবনের কাছে এসে যখন পৌঁছয় ঠিক
এই জায়গাতেই কিন্তু পুলিশের তরফ থেকে সেই মিছিলকে আটকানো হয় এবং পুলিশি বাধার মুখে পড়ে একেবারে রাস্তার উপর বসে পড়ে স্লোগান শাউটিং শুরু করে বিজেপি যুব মোর্চার সদস্যরা। এবং সেক্ষেত্রে বিজেপির যুব মোর্চার তরফ থেকে যে বিষয়কে সামনে তুলে ধরা হচ্ছিল যে 26,000 যে শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যাদের যারা চাকরি হারিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে, সেই চাকরি হারাদের মধ্যে যারা যোগ্যরা রয়েছেন তাদের পাশে দাঁড়াতেই কিন্তু তাদের এই আচার্য সদন অর্থাৎ এসএসসি ভবন অভিযান। এবং সেক্ষেত্রে এসএসসি যেহেতু এই যোগ্য অযোগ্যদের আলাদা করে আদালতে সেই নথি জমা দিতে পারেনি, সেই কারণেই আজকে অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরিহারা বা তাদের রাস্তায় নামতে হয়েছে। এবং সেই দাবিকে সামনে রেখেই এই বিজেপি যুব মোর্চার তরফ থেকে এসএসসি ভবন অর্থাৎ আচার্য সদন অভিযান এবং বিজেপি নজর রাখো পরিস্থিতি কোন দিকে যায় আমরা দেখব।